নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটের কাছে। নিমাই তীর্থ গৌড়ীয় মঠ গড়ে উঠেছে, সেখানে নিয়ে যাব। গৌড়ীয় মঠ একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সন্ন্যাস গ্রহণ করে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব বৈদ্যবাটি। চলুন, এই প্যান্ডেল লোকালে নিয়ে যাচ্ছি আপনাদের। শ্রী চৈতন্য মঠ পরে গৌড়ীয় মঠে সকল শাখার মূল ও সংগঠন বলে স্বীকৃতি পায়। গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য হল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশ দান ও গ্রন্থ উপাসনার মাধ্যমে প্রচার করা। চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা অস্বীকার করা। যেমন হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু একজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন। তিনি মুসলিম ছিলেন, যা পরে ধর্ম গ্রহণ করে 19 শতকের ম্যাজিস্ট্রেট ভক্তিবাদী লেখক কায়স্থ কেদারনাথ দত্ত, ভক্তিবিনোদ ঠাকুর 1838-1934 এই মতামতের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। তিনি ভক্তি আন্দোলনের ওপর অনেক বইও লিখেছিলেন। বৈদ্যবাটি স্টেশন, আজ আমার গন্তব্যস্থল বৈদ্যবাটি। চলুন নিয়ে যাই। সকালে এসেছিলাম, সেই লোকাল চলে যাচ্ছে। নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছিল। আমি এবারে ওভারব্রিজ হয়ে 1 নম্বর হয়ে যাব। বৈদ্যবাটি স্টেশন ওভারব্রিজ দিয়ে দেব। এই আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি পুরোটাই বাদিক হয়ে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। আজ আপনাদের নিমাই তীর্থ গৌড়ীয় মঠে নিয়ে গিয়ে চলুন দেখাই। আজ আপনাদের নিমাই তীর্থ গৌড়ীয় মঠে এনেছি। দেখুন, এই হলো ঢোকার মুখ। এই ঢোকার মুখের আগে তারপরে আপনাদের ঘাট দর্শন করা বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। চৈতন্যদেব আর নিত্যানন্দ বিরাজ করছে, আর কত শিবলিঙ্গ আছে সেগুলো নিমাই তীর্থ ঘাটে তুলে ধরলাম। আর এই হলো তারকেশ্বর বা কন্টেনার আছে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। আর এই ঘাটে চৈতন্যদেব এসেছিল, সেই জন্য এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট। এই হলো নিমাই তীর্থ একটা স্মৃতিস্তম্ভ, এখানে তুলে ধরা হয়েছে, মূর্তি তুলে ধরা হয়েছে চৈতন্যদেব। যারা তারকেশ্বর থেকে জল নিয়ে যায় তাদের এই সব দোকানগুলো রয়েছে। দেখুন, এগুলো শিব পুজোর সময়, শ্রাবণ মাস, বৈশাখ মাস। নিমাই তীর্থ ঘাট, এইখান থেকে লোকে জল তুলে তারকেশ্বরে যায়। দেখুন, এই হলো নিমাই তীর্থ ঘাট। এই হলো নিমাই তীর্থ ঘাট। জল ভাটা পড়েছে, কোথায় জল চলে গেছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। ভক্তি আন্দোলনের ওপর অনেক বই লিখেছিলেন। 20 শতকে তার পুত্র বিমল প্রসাদ দত্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার পিতা শিক্ষক পথ অনুসরণ করে এই মতামতকে সাংগঠনিক রূপ দিয়ে গৌড়ীয় মঠ স্থাপন করেন। সেইটা তুলে ধরা হয়েছে। আর চূড়া বিশিষ্ট
এই মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে। দেখুন পুরো নিমাই তীর্থ ঘাট থেকে কত সুন্দরভাবে। তারপরে মধ্যিখানে মহাদেব কৈলাসে নৃত্য করছে, সেটাও তুলে ধরেছে এখানে। মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চলুন আজকের এই গৌড়ীয় মঠে নিয়ে যাই। এটা শেওড়াপুলি থেকে আসতে সুবিধা, বা বৈদ্যবাটি থেকেও অটো করে ভাড়া দিয়ে চলে আসবে। দেখুন এইখানে দেখুন ঢোকার ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি আপনাদের মন্দিরে। আজ এই যে শেওড়াপুলি গৌড়ীয় মঠে এনেছি। দেখুন আর্যরা তাদের সবচেয়ে পবিত্র গ্রন্থকে বেদ নামে অভিহিত করেছিল। তার অর্থ জ্ঞান। বেদ শ্রুতি নামে চারটি, কারণ বেদ মৌখিক প্রকাশের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রেরিত হয়েছে। বেদের চারটি হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদের স্তবগুলো হলো সোনা শ্রুতি আর মুখস্থ স্মৃতি করা হয়েছিল। রাজা দশরথ 3 রানীর কোলে রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। বশিষ্ঠ আশ্রমে শ্রী রামচন্দ্র, ভারত, লক্ষ্মণ, শত্রুঘ্নের অস্ত্রবিদ্যা শিক্ষা, সেটা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে তারকা রাক্ষসী বধ তুলে ধরা হয়েছে। তারপরে অহল্যা উদ্ধার তুলে ধরা হয়েছে। তারপর হয়েছে শ্রী রামচন্দ্রের সহিত সীতার বিবাহ, সেটাও তুলে ধরা হয়েছে। নৌকা কাণ্ডরীর প্রতি শ্রী রামচন্দ্রের কৃপা, শ্রী ভরতের রামচন্দ্রের পাদুকা পূজন ও রাজ্য শাসন, রাবণ কর্তৃক সীতা হরণ। তারপর হচ্ছে জটায়ুর প্রতি রামচন্দ্রের কৃপা। তারপর শ্রী রামচন্দ্রের শবরী প্রদত্ত ফল ভক্ষণ। তারপর রামচন্দ্র কর্তৃক বালি বধ। অশোক বটিকায় সীতার সহিত হনুমানের সাক্ষাৎ। তারপর হচ্ছে বানর সেনা কর্তৃক সেতু বন্ধন। তারপরে লক্ষণের শক্তিশীল। তারপরে রাবণ বধ। তারপর তোলা হয়েছে বাল্মীকি মুনির নিকট লবকুশের অস্ত্রবিদ্যা শিক্ষা। তারপর হচ্ছে সীতার পাতাল প্রবেশ। পুরো রামায়ণটাকে এই মন্দিরে তোলা হয়েছে। কত সুন্দরভাবে এই মন্দিরের প্রাঙ্গণ করা হয়েছে। এই মন্দিরে এখানে মহাভারতকেও তুলে ধরা হয়েছে। মা যশোদাকে শ্রীকৃষ্ণ নিজ মুখগর্ভে ব্রাহ্মণ্য দর্শন। তারপরে হচ্ছে ফলবিক্রয়কে কৃষ্ণের অপূর্ব কৃপা। তারপর হচ্ছে সখাগণের সহিত শ্রীকৃষ্ণের মাখন চুরি নীলা। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের যমুনা অর্জুন উদ্ধার নীলা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বকাসুর বধ। তারপরে শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অঘাসুর বধ। শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমন নীলা। তারপরে হচ্ছে গোষ্ঠ হইতে বলরাম শ্রীকৃষ্ণ সখাগণের সহিত গিয়ে আগমন। তারপর বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দ ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ ব্রহ্মমোহন নীলা। তারপর তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মথুরার গমন, কংসবধ। তারপরে শ্রীকৃষ্ণ কর্তৃক দেবী কি বসুদের শৃঙ্খল মোচন। তারপরে উগ্রসেনের রাজ্য অভিষেক। অদ্বৈত শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনুগৌর
আরাধনা। তারপরে শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মিশ্রের গিয়ে গৌর আবির্ভাব, এটা হচ্ছে নিমায়ের এগুলো তুলে ধরাচ্ছে। কন্দন ছেলের নিমায়ের হরিনাম প্রবর্তন, অনন্তনাগ পৃষ্ঠে নিমায়ের উপবেশন। তারপরে হচ্ছে শ্রী নিমাই কর্তৃক চোরদ্রয়ের বিমোহন, নিমায়ের তৈকিক বিপ্রাণ্য ভ্রজন অষ্টভুজ দর্শন। তারপরে হচ্ছে নিমাই পণ্ডিত কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিতের পরাভাব। তারপর শ্রী নিতাই গৌর কর্তৃক জগাই মাদায়ের উদ্ধার, জগাই মাদায় যে উদ্ধার। তারপরে মহাসংকীর্তন যোগে চাঁদ কাজী উদ্ধার, মহাসংকীর্ত যোগে। এই মন্দিরে কি কত সুন্দরভাবে সব তুলে ধরা হয়েছে দেখুন। এরপর হচ্ছে কাটোয়াতে কেশব ভারতীর নিকট নিমায় সন্ন্যাস গ্রহণ। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে জগন্নাথ দর্শন, যে ভাবাবেশে চৈতন্যদেব জগন্নাথ দর্শন করেছিল। তারপরে হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু ষড়ভুজ দর্শন, যে মহাপ্রভু ষড়ভুজ দর্শন দিয়েছিল। তারপরে রথাগ্রহে প্রেমত্ব মহাপ্রভুর নিত্য কীর্তন বিলাস, এটা হচ্ছে নিত্য কীর্তন বিলাস। তারপর হচ্ছে গোদাবরী তটে মহাবলীর সহিত রায় রামানন্দের মিলন। তারপরে মহাপ্রভুর হচ্ছে বাড়িখণ্ডের পথে নাম প্রেম দান নীলা। কাশীতে মহাপ্রভুর মায়াবাদী প্রকাশানন্দকে উদ্ধার। তারপরে নামাচার্য হরিদাসের ওপর জবন শাসকের 22 বাজারে বেত্রাঘাত। তারপরে এখানে তুলে হয়েছে শ্রী গজেন্দ্র মক্ষণ নীলা, যে নীলা। আর এই হচ্ছে যে কত সুন্দর কীর্তন হচ্ছে সেগুলো তুলে ধরেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণের সুদামার যে এটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। মহারাজ পরীক্ষিত সমীপে সুখদেবের ভগবত বর্ণন। তারপর কংস দৈববাণী শ্রবণে দেবকে বধের চেষ্টা। কংসের কারাগারে ভগবান কৃষ্ণের আবির্ভাব। তারপর বাসুদেব কৃষ্ণকে লইয়া নন্দলায় গমন, শ্রীকৃষ্ণের পুতানা বধ, এইগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে কত সুন্দরভাবে এ করে তুলে ধরা হয়েছে, সবগুলোই আপনাদের তুলে ধরলাম। তো গৌড়ীয় পাঠ্যপুস্তক দেখুন, প্রবন্ধবলী, এগুলো আপনাদের তুলে ধরলাম। এই সাধুনিবাসে সব দেবতাদের ছবি ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে। সেগুলো আপনাদের তুলে ধরলাম। দেখুন চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দর লাগছে উপর থেকে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন ওপর থেকে, ছাদের ওপর থেকে কত সুন্দর লাগছে। গঙ্গার এর সঙ্গে এই গৌড়ীয় মঠ গড়ে উঠেছে কত সুন্দরভাবে, সেটা আপনাদের তুলে ধরলাম। একটা হল, সেটাও আপনাদের তুলে ধরলাম। নমস্কার মহারাজ, আপনার নাম বলুন। আমার নাম সুধীর বাবু। আপনি এই
মন্দিরের আমি এই মন্দিরে থাকি আমি। হুম এই ঘরটা 28 বছর হলো হয়েছে। হুম হুম আর এখানে ভোগের ভোগের ব্যবস্থা আছে। হুম এমনি দিন 80 টাকা করে নেওয়া হয়। হুম এমনি উৎসব থাকলে পরে তখন 100 টাকা করে নেওয়া হয়। নেওয়া হয়। আর মঠটা খোলে কখন, বন্ধ হয় কখন? মঠ এমনি ভোরবেলা ভোর 5টায় খোলা হয়। হুম 5টার সময় এখানে আরতি হয়, হুম মঙ্গল আরতি হয়, 5টা মঙ্গল আরতি হয়। হুম তারপরে বন্ধ থাকে, আবার 7 তারিখের কীর্তন হয়। হুম কীর্তন হওয়ার পরে আবার ভাগবত পাঠ হয়। হুম পাঠ হওয়ার পর কীর্তন যে ভাগবত পাঠ হয়ে যায়, পাঠ হওয়ার পরই আবার বন্ধ হয়ে যায়। হুম আবার ওইদিকে অর্চন হয়ে যায়, 7টার সময় অর্চন হয়ে যায়। হুম অর্চন হওয়ার পর আর বন্ধ হয়ে যায়, ভোগ হয়ে যায়। হুম ভোগ হয়ে যাওয়ার পরে আবার সেই 12টা 12:30 সময় করে আবার ভোগ হয়। 1টার সময় আরতি হয়। আরতি হয়। হ্যাঁ, আরতি হওয়ার পর আবার ভোগ হয়। 1:30টার সময় ভোগ প্রসাদ বিতরণ হয়। তখন জন ভক্তগণদের জন্য ভক্তদের জন্য যারা প্রসাদ পায় এখানে, হ্যাঁ। তাদের জন্য দেওয়া হয়। 1:30টার সময় দেওয়া হয়। আচ্ছা, এইটা কি ভোগের ঘর? এখানে খাওয়ানো হয়? না, এটা ভোগের ঘর না, ভোগের ঘরটার ভেতরে। ও, আর এইদিকে হচ্ছে গোশালা আছে না? এদিকে গোশালা আছে। হুম আর এখান থেকে দ্বাদশ শিব মন্দির আছে, হুম গঙ্গা মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, হুম আর মহাপ্রভুর চরণ চিহ্ন আছে এখানে। হুম মহাপ্রভুর চরণ এইটা তো। হ্যাঁ, হুম আর সময় সময় আমাদের এখানে যজ্ঞও হয়। হুম তারপর এখানে আমার তুলসী মাতার মন্দির আছে, তুলসী মাতাও আছে। মানে এই মন্দিরগুলো আপনাদের এখানে আছে। হ্যাঁ, আর আপনাদের এখানে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে রাধাষ্টমীতে হয়, রাধা অষ্টমী আর দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা, তারপর রথও হয়। রথে হয়। হ্যাঁ এইগুলো আপনাদের বড় উৎসব। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব রথ আছে। হুম সেটাও বেরোয় এইখানে। হ্যাঁ, আমাদের রথ বেরোয়। আর এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে শেয়ারপুলি স্টেশন থেকে নেবে হ্যাঁ হ্যাঁ, অটোয় করে 10 টাকা ভাড়া দিয়ে বলবে হ্যাঁ, 10 টাকা নিমাই ভাড়া। তীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাট, ব্যাস। নিমাইতীর্থ ঘাট, আর গৌরীয় মঠ বললেও হবে। গৌরীয় মঠ বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাকে বলার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখানে সরস্বতী, তারপরে গঙ্গা, মা গঙ্গা বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপরে শ্রী গঙ্গা, মা যমুনা, সরস্বতী বিরাজ করছে দেখুন। আর পাশে শ্রী ভাগীরথীও বিরাজ করছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। আর এখানে দেখুন হোমকুণ্ড আছে, যজ্ঞ হয়, হোম হয়। আর এখানে হচ্ছে শ্রী নিমায় পাদপীঠ, সেটাও তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এইখানেই এই আশ্রমে হোমকুণ্ড, এইখানে হোম হয়। তারপর এখানে গোপেশ্বর মহাদেব বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। একটা তুলসী মঞ্চ আছে, দেখুন কত সুন্দর। এখানে বজরংবলী বিরাজ করছে পর্বত নিয়ে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এটা হলো রামেশ্বরম, তারপরে হচ্ছে মল্লিকা অর্জুন, এটা অন্ধ্রপ্রদেশে। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি ভীমাশঙ্কর, তারপর হচ্ছে ত্রম্বকেশ্বর, ঘিতেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, অঙ্করেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ ঝাড়খণ্ড, বিশ্বনাথ বেনারস, কেদারনাথ,
গণেশকে নিয়ে বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দ্বাদশ শিব মন্দিরে 8 চালা বিশিষ্ট সব এই দ্বাদশ শিব মন্দির। আর এই মন্দির দ্বাদশ শিব মন্দির, নন্দী বাবাজি মধ্যিখানে বিরাজ করছে, মন্দির রক্ষাকর্তা নন্দী বাবাজি, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপরে কত গাছ গাছালি মনোরম পরিবেশে এই গড়ে উঠেছে। দেখুন গাছগাছালি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এইখানে দেখুন দেখুন মা তুলসী বিরাজ করছে, এখানে তিনি জপ করছেন, মধ্যিখানে এক পদ্ম তুলসী মঞ্চ গড়ে উঠেছে, আর মা তুলসী এখানে বিরাজ করছে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দিরের ঠিক মধ্যিখানে, আর তার উপরে মনোরম পরিবেশে গাছগাছালি ফুলের গাছ দিয়ে কত সুন্দরভাবে এই গঙ্গার পাড়ে এই গৌড়ীয় মঠ গড়ে উঠেছে। এত সুন্দরভাবে মনোরম পরিবেশে শান্তি পরিবেশে এই গৌড়ীয় মঠ গড়ে উঠেছে নিমাই তীর্থ গঙ্গার ঘাটের কাছে। এই সুন্দর মঠ গড়ে উঠেছে, মানে অতুলনীয়, কত সুন্দরভাবে এই মঠ গড়ে তুলেছে। হাত ধোয়ার ও ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা রয়েছে, সেটাও তুলে ধরলাম। হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, ল্যাট্রিন দেখুন এইখানে ভোগ ঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। পরিষ্কার পরিচ্ছন্ন ভোগ ঘর। এটা হলো অফিস, মহারাজ থাকে। এই হলো শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, এইটা একটা ঢোকার গেট, সেটাও আপনাদের তুলে ধরলাম। পুরো এরিয়াটাকে আপনাদের তুলে ধরলাম। এইটাও একটা ওঠার গেট, দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। হস্তি করছে, এখান থেকেও ওঠা যায়। গরুর দেবতা বিরাজ করছে দেখুন এই মন্দিরে, আর এইখানে কীর্তন হয়। চিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রাধাকৃষ্ণের যে নীলা। আর এ হচ্ছে শ্রী গৌর রাধা বিনোদ বিহারী জিউ, ইনি হচ্ছে বামন গোস্বামী মহারাজ। দেহীর দেহ যেভাবে হচ্ছে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতিপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না, সেইটা এখানে তুলে ধরেছে। নমস্কার বন্ধু, নিমাই তীর্থ ঘাটের কাছে একটা গৌড়ীয় মঠ গড়ে উঠেছে। এখানে আপনারা আসবেন, শেওড়াপুলি থেকে অটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই গৌড়ীয় মঠে আসার। শেওড়াপুলি থেকে বা বৈদ্যবাটি থেকেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। মেল লাইনে অনেক ট্রেন আছে, শেওড়াপুলি লোকাল, পান্ডুয়া লোকাল, বর্ধমান লোকাল, তারকেশ্বর লোকাল, যে কোনো লোকালে আপনারা শেওড়াপুলি এসে বলবেন গৌড়ীয় মঠে যাব। আপনাদের নিমাই তীর্থ ঘাট তো খুবই খ্যাত তারকেশ্বর যাওয়ার জন্য, এসেই আপনারা পেয়ে যাবেন এই গৌড়ীয় মঠ। আর
পোদ্দারঘাট টালিখোলা গৌরীয় মঠ বললে যে কেউ দেখিয়ে দেবে, চলে আসবেন। আর এই মঠের খুব সুন্দর ব্যবস্থা আছে, এখানে ভোগের ব্যবস্থা আছে। ভোগ নিবেদন করতে গেলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, ওই ফোনে আপনারা 8টা থেকে 9টার মধ্যে যোগাযোগ করে নেবেন, কজন আসবেন বলে দেবেন। আর যদি ফোনে যোগাযোগ করে বলে যদি না আসেন কিন্তু ফোন করে জানিয়ে দেবে। আর এখানে বিগ্রহগুলো মোটামুটি আমি সব দর্শন করিয়েছি, খুব সুন্দরভাবে গঙ্গার পাড়ে গড়ে উঠেছে। এখানে চৈতন্যদেব এখানে আসার সময়ও এখানে বিশ্রাম নিয়েছিল, সেই জন্য এই নিমাই তীর্থ ঘাটে এই গৌরীয় মঠ গড়ে উঠেছে। এর অনেক ইতিহাস আছে। তা যাক, আমি প্রত্যেকটা বিগ্রহ দর্শন করিয়েছি এবং এখানে এক মহারাজ আছে, এনারও ইন্টারভিউ নিয়েছি। আর যা যা বলার আমি সব কিছুই দেখিয়েছি। এবারে এটা দেখার পর আপনারা লাইক করবেন, আর আমি বলবো এটা যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে নিমাই তীর্থঘাটে গৌরীয় মঠ আছে। আর একটা কথা বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেনি আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতাম টিপে দিলেই আপনারা আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় গৌরাঙ্গ, জয় শ্রীকৃষ্ণ বলে, জয় রাধা বলে আমি এইবারে এখান থেকে, জয় নিত্যানন্দ বলে আমি এইখান থেকে আমার গন্তব্যস্থলে রওনা দিলাম।